just to start. Next day we talk, discuss transformation about adverb clause of result. That means so that. Today we are going to teach you another important topic of grammar, that is clause of contrast. Clause of contrast or concession or concession, contrast or condition comes from adverb clause. In English, people discuss grammar. Many of you cannot understand the total topics. So, we shall sometimes discuss in Bengali only to understand all grammars in a very fantastic or easy way. Today's clause is contrast or concession, means one side negative, another side is positive. One side is negative, another side is positive. Two sides, positive আর নেগেটিভ। তো আমরা মাঝে মাঝে বাংলায় বলি আমাদের সুবিধার জন্য, আমাদের জানার জন্য। ক্লজ অফ কন্ট্রাস্ট, প্রত্যেকটা জিনিসের ভিতরে একজন নির্দিষ্ট ব্যক্তির ভিতরে বা একটা বস্তুর ভিতরে দুইটা দিক থাকতে পারে। একটা হলো হাবোধক আর একটা হলো নাবোধক। একটা কি হাবোধক আর একটা হচ্ছে নাবোধক। লাস্ট ডে হোয়েন উই try to understand you, a short story, Mother in Manville. The story is involved or engaged with different kinds of important grammars. One of them is clause of contrast. Clause of contrast means here we find only two conjunctions. Though আর একটা নাম হচ্ছে অলদো, অর্থ হচ্ছে যদিও, তার অর্থ হলো যদি ও কন্ট্রাস্ট, যেটিকে আমরা নেগেটিভ মনে করব, মানে দুইটা অংশের যেটিকে আমরা নেগেটিভ মনে করব, ঠিক সেইটিতে এই কনজাংশন বসবে। কনজাংশন যে ক্লজের সঙ্গে থাকবে তার নাম সাবঅর্ডিনেট ক্লজ। আর মেইন ক্লজের সাবজেক্টের আগে সাধারণত কনজাংশন থাকে না, তবে দুই বা ততোধিক মেইন ক্লজ যদি পাশাপাশি বসে দুটাকে সম্পৃক্ত করার জন্যে বা সংযুক্তির জন্যে আমরা কনজাংশন ব্যবহার করি, যেটা উভয় পাশকে কোঅর্ডিনেট করবে। একটা নাম অ্যান্ড, একটা নাম বাট, একটা নাম অর। তো অলদো এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজের আগে বসে, অর্থাৎ একটি কমপ্লেক্স সেন্টেন্সে এটা আমরা ব্যবহার করি। আমরা গত ক্লাসে যখন জেরি সম্পর্কে বলতেছিলাম, জেরির আকৃতি ছিল খুব ছোট। হোয়েন হি ওয়াজ অনলি 4 হি লিভড ইন দ্য অরফানেজ, তখন থেকে এতিমখানায় থাকতো। সুতরাং তার কোনো মা বাবা সম্পর্কে ধারণা নেই, মায়ের ভালোবাসা কী, মায়ের স্নেহ কী, মানবতা কী, দয়া কী, সে কিছুই জানতো না। শুধু এতিমখানায় পড়তে থাকতো, কিন্তু সে ছিল সবসময়ের জন্যে সব। এই ছেলেটি যদিও আকারে খুব ছোট, কিন্তু বয়স ছিল 12 বছর। মার্জরি কেনান রলিন্স লেখিকা যখন আসলো বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, তখন জেরির বয়স 12 বছর। তাহলে আমরা কি বলতে পারি, যদিও বালকটির বয়স আকারে ছোট, তবু তার বয়স কত? 12 বছর। এটা আমরা ভালো করে খেয়াল করি। ওদের সমস্যায় জন্য হ্যাঁ, আমরা এদিকে খেয়াল করি। সবাই বাসায় যেখানে যেভাবে আসো, যারা অনলাইনে ক্লাস করতেছ, একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে আমাদের এই ক্লাসটার দিকে, এবং বোঝার জানার খুব সুন্দর দিক
জেরি was undersized. Jerry was undersized. He was 12 years old. ব্র্যাকেটে ও এটাকে আমরা কি করব কম্পাউন্ড, এটাকে আমরা কি করব সিম্পল। প্রত্যেকটাই ফর্মুলার ভিতর দিয়ে যাবে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। এই যে দুটো অংশ আমরা লিখলাম, এই দুইটা অংশ যেটিতে আমরা দো বা অলদো যোগ করব সেটা অবশ্যই হতে হবে নেতিবাচক, অবশ্যই আমাদের হতে হবে নেতিবাচক। তো যেটি নেতিবাচক ঠিক সেটাই আমরা সাবঅর্ডিনেট ক্লজের অংশ হিসাবে লিখব। তাহলে জেরি আকারে খাটো, বয়স ছিল তার এখানে একটা শব্দ দিলে বাক্যটি আরো পটেনশিয়াল হয়। প্রবাবলি জেরি ওয়াজ প্রবাবলি 12 years old। তো আমরা যদি প্রথমে দো দিই, তো জেরি ওয়াজ undersized, he was probably 12 years old. So it is main class. Jerry was undersized, subordinate class, though conjunction. It is called a complex sentence because it has a main clause and another reason is a subordinate clause. Another is a subordinate clause. এটা কি হলো সাবঅর্ডিনেট ক্লাস আর এটা হলো মেইন ক্লাস। এইভাবে কি হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এক আমরা এটাকে নিয়ে আসবো কম্পাউন্ড সেন্টেন্সে। শুধুমাত্র দো বা অল্পযুক্ত কমপ্লেক্সকে যখন আমরা কম্পাউন্ড করব তখন দুই অংশের মাঝখানে হবে বাট। দো বা অল্পযুক্ত কমপ্লেক্সকে যখন আমরা কম্পাউন্ড করব শুধুমাত্র এই ক্ষেত্রে ইংরেজিতে হবে বাট। আমরা লিখলাম জেরি ওয়াজ undersized, but he was probably 12 years old. He was probably 12 years old. এটাও মেইন ক্লাস, এটাও main class, but also coordinating conjunction. Here but is a coordinating conjunction, so it is two side is connected with but. Two main clauses, it is actually a compound sentence. সিম্পল করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এবং এটুকু বুঝি যে একটা বাক্যকে সিম্পল করার সময় আমরা কি দেখছি, একটা বাক্যকে সিম্পল করার সময় আমরা যে জিনিসটা বেশি খেয়াল করি যে সাধারণত মেইন ক্লজের পরিবর্তন হয় না। পরিবর্তন করবো কার? শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ ও তার কনজাংশনে। দো বা অলদোযুক্ত কমপ্লেক্সকে যখন আমরা সিম্পল করি এই দো বা অলদোয়ের স্থলেই, দো বা অলদোয়ের স্থলেই ইন স্পাইট অফ অথবা ডিস পাইট বসে।
ইন স্পাইট অফ অথবা ডিসপাইট বসে। ইট ইজ ভেরি ভেরি ইজি। ইন স্পাইট অফ অর ডিসপাইট ইজ অ্যাকচুয়ালি in spite of prepositional phrase, and despite is a preposition. So before after preposition the word will come, maybe, actually, must be, will be, actually, noun। অর্থাৎ প্রিপজিশন বা প্রিপজিশনের পরে আমরা যে শব্দটিই লিখে না কেন তাকে হতে হবে নাউন। নাউন ছাড়া প্রিপজিশন বসতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দো জেরি ওয়াজ আন্ডারসাইজ, উভয়পক্ষের সাবজেক্ট কি এক। তাহলে এটাকে যখন আমরা সিম্পলিং করব, কারণ দো এর স্থানে কি লিখবো, ইন স্পাইট, ইন স্পাইট অফ, এখানে জেরি ওইখানে হি, উভয়পক্ষের সাবজেক্ট এক। উভয়পক্ষের সাবজেক্ট যদি এক হয় তাহলে হি এর পসেসিভ কি ইজ। আমরা তো বলবো যে আমরা জেরি প্রসেসিভ করি, তাহলে জেরিস হবে। তাহলে ইন স্পাইট অফ হিজ, এই যে আন্ডারসাইজ যেমন ভার্ব, আন্ডারসাইজ তেমনি আবার নাউন। তাহলে আমরা লিখবো ইন স্পাইট অফ হিজ আন্ডারসাইজ। এই আন্ডারসাইজটা নাউন, আন্ডারসাইজ নাউন। আন্ডারসাইজ যদিও ভার্ব, আবার একই আন্ডারসাইজ নাউন। আর আমরা এর সঙ্গে যখন দিয়ে দেবো তখন সে অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে ইন স্পাইট অফ হিজ আন্ডারসাইজ, তাহলে প্রিপজিশনাল, এটা কী হলো, প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গেল। তাহলে এটা অ্যাকচুয়ালি কী হলো, প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে দো বা অর্ধ থাকলে সেন্টেন্স করার সময় স্পাইট অফ, আর এটা মেইন ক্লাস। মেইন ক্লাস হেয়ার স্থলে আমরা আবার কী লিখবো, নাম জেরি, জেরি। তাহলে এখানে আমরা কী লিখবো, জেরি, জেরি দিয়ে কী লিখতে হবে, ওয়াজ প্রবাবলি ইয়ার্স ওন। এখন একটা প্রশ্ন থেকে যায়, কন্ট্রাস্ট বা কনসেশন, এই ক্লাসে দুইটার যে কোনো একটিকে আমরা নেগেটিভ ভাবতে পারি। দুইটার যে কোনো একটিকে আমরা কী ভাবতে পারি, নেগেটিভ ভাবতে পারি। দুইটার যে কোনো একটিকে আমরা সরাসরি নেগেটিভ ভাবতে পারি। যদি আমরা দ্বিতীয়টি নেগেটিভ ভাবি তাহলে প্রথমটা মেইন ক্লাস হবে। তার মানে কি হবে, যে হি ওয়াজ আন্ডার সাইজ, জেরি ওয়াজ আন্ডার সাইজ দো, তখন আমরা এখানে দো লিখি, দো হি ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড। কত মেইন ক্লাস, আমরা এটা পরিবর্তন করবো না। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লাস। আমরা যখন কম্পাউন্ড করবো তাহলে ঠিকই রেফারেন্সের মাঝখানে বার হবে। সিম্পল করার সময় এই মেইন ক্লাসের অংশটা বসে গেল। মেইন ক্লাস বসে দেওয়ার পরে আমরা লিখব এই সাবঅর্ডিনেট ক্লাস দোয়ের স্থলে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ বিং, বিকজ প্রবাবলি একটা অ্যাডভার্ব। 12 এখানে 12 লেখা, এটা একটা অ্যাডভার্ব। ইয়াস একটা 12 এখানে কী হবে, অ্যাডজেক্টিভ। ইয়াস ওল্ড, এখানে ওল্ড নাউন এবং তার আগে যেগুলো আছে সব অ্যাডজেক্টিভাল ইউসেস। সুতরাং এই একসাথে এতগুলো শব্দ যেহেতু আমরা পরিবর্তন করতে পারি না, সেহেতু এই প্রিপজিশনাল ফ্রেজের পরে এই যে ওয়াজ ভার্বটা ছিল ওইটা বিইং হবে। আর যদি একটা অ্যাডজেক্টিভ থাকে আর শুধু নাউন থাকে তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভও বসতে পারে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে এবং নাউনের আগে বসতে কী হবে, প্রি মডিফায়ার, নাম হবে প্রি মডিফায়ার। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা ইন স্পাইট অফ বিং, এখানেও সাবজেক্ট হি, এখানেও সাবজেক্ট জেরি একই, সুতরাং এটা কোনো পরিবর্তন হয় না। ইন স্পাইট অফ বিং প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড। এক্ষেত্রে আমরা আরও উদাহরণ দিতে পারি।
এক্ষেত্রে আমরা আরো উদাহরণ দিতে পারি। তো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আমরা আরো উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ is a small, very important grammar। দেখানো থাকে দ্বিতীয় পত্রে 1 থেকে 15 পর্যন্ত, কোনোটা আর্টিকেলে, কোনোটা প্রিপজিশনে, কোনোটা ইনডাইরেক্ট ভার্ব অফ ভার্বে, কোনোটা আনক্লিয়ার প্রোনাউনে, কোনোটা মডিফায়ার, বিভিন্ন জায়গায় এগুলো করতে পারে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ হিউজ population. It has huge population. এই বাক্যে আমরা দো, কমা, কম্পাউন্ড, কমা, সিম্পল, এই তিনটে আমাদেরকে ব্যবহার করতে হবে। দো, কমা, কম্পাউন্ড, কমা, সিম্পল, এই তিনটি আমরা একই জিনিস ব্যবহার করব। এই দুটো অংশের যেটিকে আমরা নেতিবাচক মনে করবো, ঠিক সেটাতে আমরা দো ব্যবহার করবো। তো এখানে নেতিবাচক বলতে আমরা বাংলাদেশ একটি ছোট দেশ, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ, এবং পরেরটা পজিটিভ সাইড। জনসংখ্যা অনেক, আমরা জানি যে পপুলেশন অ্যাকচুয়ালি দ্য অ্যাসেট অফ এ কান্ট্রি, তাই না? হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট টু বিল্ড আপ এ গুড নেশন। সো পপুলেশন, এটাকে আমরা পজিটিভ সাইড ধরতে পারি, কিন্তু আমাদেরকে কী করতে হবে, এটাকে আমরা নেগেটিভ সাইড ধরবো। সুতরাং এক্ষেত্রেও তো বাক্যের শুরুতেই বসবে। তাহলে দো দিয়ে প্রথমটা লিখলে সাবঅর্ডিনেট ক্লাস, এবং আমরা যখন পরেরটা যাবো তখন কী হবে, তখন